এই যে গ্লোব দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি এটা দেখো চ্যাপ্টার কিন্তু আছে গ্লোব। এবার গল্প হচ্ছে গ্লোবের সাথে আমাদের অরিজিনাল পৃথিবীর যে আকার সেটা কিন্তু আলাদা। গ্লোব যদি বলে, গ্লোব কিন্তু স্ফেরিক্যাল আকারের, ঠিক আছে। পৃথিবী কিন্তু আগের দিনই বললাম জিওড আকৃতির, গ্লোব কিন্তু জিওড না। কিন্তু আমি পড়তে যাচ্ছি গ্লোব নিয়ে, ঠিক আছে। এখানে পৃথিবীর থেকে বড় কথা আমি পড়বো গ্লোব নিয়ে। আমাকে কোশ্চেন থাকবে গ্লোবের ওপর। যদি বলে গ্লোবের আকৃতি কেমন, একটু পরে দেখাচ্ছি গ্লোবের আকৃতি কেমন, তখন বলা যাবে না কিন্তু জিওড আকৃতি। গ্লোব কিন্তু স্ফেরিক্যাল আকৃতি, ঠিক আছে। স্ফেরিক্যাল আকৃতি মানে হচ্ছে বাংলায় কি বলবো, কি বলে বাংলায়, বৃত্ত না না, উপবৃত্তাকার, স্ফেয়ার, স্ফেয়ার বাংলা কি স্ফেয়ারের, হ্যাঁ গোলক, গোলক আকৃতির, ঠিক আছে। গোলক আকৃতির, এটা হচ্ছে গোলক আকৃতির, বোঝা গেল। তাহলে আমাকে গ্লোব, আমি পড়বো গ্লোব নিয়ে, তাহলে আমাকে কিন্তু এই রেসপেক্টে ভাবতে হবে, নট পৃথিবীর রেসপেক্টে। আমি ভাববো এর রেসপেক্টে যে এটা নিয়ে কি কি আছে, কি না আছে না আছে, এগুলো নিয়ে ভাববো, ঠিক আছে। চলো দেখি। তো স্যার গ্লোব শুরু করছি। গ্লোব শুরু করছি। তাহলে প্রথম এখান থেকে এনসিইআরটি যা বলছে, গ্লোব থেকে আমরা কি কি জানতে পারি। এক তো কথা বলে দিলাম, গোলক হচ্ছে গোলাকার, গোলক আকৃতি। তাহলে এটা কিন্তু গোলক আকৃতি। এটা কিন্তু আবার পৃথিবীর আগের দিন যে আমরা সোলার সিস্টেমে করলাম, ওর সাথে গন্ডগোল করে দিও না, ওটা ছিল জিওড আকৃতি, এটা হচ্ছে স্ফেরিক্যাল গোলক আকৃতি। আচ্ছা বলো তো, এই গোলক দেখে, এই যে এটা দেখে আমি বললাম স্যার এটা রাউন্ড করতে ঘুরতে পারে না। গোলক, যে কোনো গোলক, স্যার এটা তো ঘুরতে পারে, ঘোরাতে পারি তো এটাকে, তুমি যে কোনো গোলক নিবে ঘোরানো যাবে, তাহলে এটা ঘুরতে পারে। আচ্ছা বলো তো এর সাইজ, এর সাইজ তো ফিক্সড নয়, এর সাইজ কি ফিক্সড? ফিক্সড না। কেউ ছোট গোলক কিনলো, কেউ বড় গোলক কিনতে পারে। তাহলে এটা পকেট থেকে শুরু করে পকেটের মধ্যে ঢুকতে পারে, আবার পকেটের বাইরে অনেক বড়ও হতে পারে। তাহলে এটা যে কোনো সাইজের হতে পারে, ছোট বড় যে কোনো সাইজের হতে পারে, এর সাইজ ফিক্সড না। তাহলে সেকেন্ড কথা এখান থেকে গেল যে এর সাইজটা হচ্ছে ফিক্সড নয়, এর সাইজ ফিক্সড নয়, সাইজটা ফিক্সড না, ফিক্সড না, ঠিক আছে। এর সাইজটা ফিক্সড নয়। আছে কোশ্চেন, এমসিকিউ করাবে তখন দেখতে পাবে যে বলছে সাইজ, গোলকের সাইজ ছোট হয় বড় হয়, এর কোনো সাইজ ফিক্সড নয়, ছোট বড় যে কোনো সাইজের গোলক হতে পারে। তাহলে এটার আকৃতি কেন স্ফেরিক্যাল আকৃতি, এর সাইজ ফিক্সড নয়, ঠিক আছে, যে কোনো সাইজের গোলক হতে পারে। আচ্ছা আর কি স্যার? আচ্ছা বলো তো স্যার বলো তো এই যে গোলক যে আমরা দেখতে পাচ্ছি, এই যে গোলকটা যে দেখতে পাচ্ছি স্যার, ধরে নাও আমি এটাকে 2D পিকচারে আঁকছি, এই যে গোলকটা দেখতে পাচ্ছি, এই গোলকটাতে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সাগর, প্রত্যেকটা মহাদেশের লোকেশনকে দেখানো হয় না, এবং তার এক্স্যাক্ট সাইজ, এক্স্যাক্ট সাইজ মানে তার অরিজিনাল যেটা সাইজ সেটাকে দেখানো হয়। মানে হচ্ছে এমন নয় যে ওখানে এশিয়ার থেকে ইউরোপকে বড় দেখিয়ে দিবে, যে অনুপাতে সাইজ রয়েছে ওরা ওই অনুপাতে গ্লোবের সাইজ দেখায়। তাহলে এই জায়গাতে এই গ্লোবের মধ্যে দেশ, মহাদেশ, মহাদেশ, সাগর, সাগর, এইগুলোর কি বলবো, আসল সাইজ, সাইজকে বাংলায় কি বলে, আকার, আকার, আকার দেখানো হয়, দেখানো হয়, দেখানো হয়। প্রত্যেকটা লাইন তুলে তুলে কোশ্চেন, এইভাবে কোশ্চেন আছে, অপশন আছে, দেখে রাখ, প্রত্যেকটা লাইন তুলে তুলে এইভাবে কোশ্চেন দিয়েছে। দেখো এই স্যার তাকাও, এই যে ভারতের যে লোকেশনটা দিয়েছে, এই যে ভারত, এখানে ভারত আছে, তো নিঃসন্দেহে প্রত্যেকটা তুমি ছোট গোলক নাও বা বড় গ্লোব নাও, তোমাকে ভারতের লোকেশন এই জায়গাতেই পাবে। এমন হবে না যে এখানে উত্তর মেরুতে ভারত করে দিয়েছে, বা ভারতের যেটা সাইজ এর থেকে চায়নার সাইজকে ছোট করে দিয়েছে, তা হবে না। এটাই অরিজিনাল সাইজটাকেই দেখাবে এখানে, কিন্তু এর আকারটা অবশ্যই কম বেশি হবে গ্লোবের সাইজ অনুযায়ী, কিন্তু লোকেশনটা বলো, ওর অরিজিনাল যে সাইজের অনুপাত বলো, এগুলো কিন্তু সব কিছু সেম থাকবে গ্লোবে, ঠিক আছে। তাহলে এটা গেল দ্বিতীয় কথা এখান থেকে। আচ্ছা এবার
আমরা ধীরে 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 এবার গ্লোবের অরিজিনাল জায়গাতে আসি। আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ঠিক আছে, ল্যাটিটিউড, লংজিটিউড, এগুলো পড়তে যাব। চলো ধীরে ধীরে এবার সেই দিকে এগাই। দেখো তো স্যার, এই যে গ্লোবটা 2D ভার্সন নিলাম, বলছে এই যে রেখাগুলো যেগুলো হরাইজন্টাল রেখা, যেগুলো হরাইজন্টাল রেখা মানে ভূমির আনুভূমিকভাবে রয়েছে, ভূমির সাথে সমান্তরালে রয়েছে, এই রেখাগুলোকে বলা হয়, এই রেখাগুলোকে বলা হয় প্রত্যেকটা হচ্ছে অক্ষাংশ, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে অক্ষাংশ, ল্যাটিটিউড। আর যেগুলো ওপরে নিচে রয়েছে, মেরু মেরু কানেক্ট হয়ে আছে, এগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। আমরা একটা একটা করে পড়ব। আমরা তাহলে প্রথমে পড়তে যাচ্ছি অক্ষাংশ, ঠিক আছে, আমরা প্রথমে পড়ব ল্যাটিটিউড বা অক্ষাংশ। অক্ষাংশ নিয়ে আগে পড়ে নেব। বোঝা গেল তাহলে অক্ষাংশ কোনগুলো? এই একটা গোলক আছে স্যার, এই একটা গোলক, এরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই রকম ভাগ করা হয়েছে। এই যে দেখো, এক হচ্ছে এই রেখাগুলো, এগুলো হচ্ছে অক্ষাংশ, আর হচ্ছে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে দ্রাঘিমাংশ, ঠিক আছে। আমরা আগে পড়বো অক্ষাংশ, তারপরে পড়বো দ্রাঘিমাংশ। অক্ষাংশ দেখে আছে, দেখো তো অক্ষাংশ দেখে দেখে আগে কি মনে হচ্ছে? এটা যদি পৃথিবী হয়, দেখো তো অক্ষাংশগুলো একটা পূর্ণ সার্কেল না? আমি যদি একটা অক্ষাংশ নিই, যে কোনো একটা অক্ষাংশ 0 ডিগ্রি নিচ্ছি, তাহলে এটা তো পুরো একটা সার্কেল হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রির পুরো সার্কেল ঘুরেছে, পুরো ডিগ্রি ঘুরেছে, তো তার মানে প্রত্যেকটা অক্ষাংশ হচ্ছে একটা পূর্ণবৃত্ত, প্রত্যেকটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, প্রত্যেকটা হচ্ছে একটা পূর্ণবৃত্ত। দেখো এখান থেকে যদি 0 থেকে শুরু করি, দেখো 0 থেকে যদি শুরু করি এখান থেকে, তাহলে এটা যদি 0 হয়, 1 2 3 4 করতে 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 একদম মেরুতে এসে 90 ডিগ্রি পর্যন্ত। আবার এই দিকে 0-র নিচে 1 2 3 4 করতে করতে দক্ষিণ দিকে মেরুতে গিয়ে পৌঁছেছে 0 ডিগ্রিতে। আর প্রত্যেকটা একটা পূর্ণ সার্কেল, প্রত্যেকটা একটা পূর্ণ সার্কেল, এমন নয় যে অর্ধ সার্কেল, সেমি সার্কেল, তা না কিন্তু, যেটা লংজিটিউডের ক্ষেত্রে হয়, এগুলো কিন্তু পূর্ণ সার্কেল নয়। কিন্তু আমরা লংজিটিউডের কথা পরে বলছি, আমরা এখন অক্ষাংশ পড়ছি, অক্ষাংশগুলো পুরোটা একটা পূর্ণ সার্কেল, ফুল একটা সার্কেল। তাহলে আমরা হেডলাইন করে দাও অক্ষাংশ বা ল্যাটিটিউড, অক্ষাংশ বা ল্যাটিটিউড হেডলাইন করে দাও। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো স্যার, আগের দিন বলেছিলাম, মনে আছে আগের দিন বলেছিলাম জিওড আকৃতি পৃথিবী। এই যে স্যার দেখো, পৃথিবীর আকৃতিটা কিন্তু এইরকম। ভেবো না স্যার পৃথিবী একদম গোল, না একদম গোল, তা না, কিন্তু পৃথিবী কিন্তু জিওড আকৃতি, এইরকম পৃথিবী। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ওই রকম দেখি। বলছি ওই সোলার সিস্টেম, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল স্যার, পৃথিবীর আকৃতিটা হচ্ছে এইরকম। চলো এবার হেডলাইন করে দাও অক্ষাংশ, ল্যাটিটিউড, অক্ষাংশ। বলছে এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে একটা গ্লোব, তার একদম মিডিল দিয়ে গেছে 0 ডিগ্রি, তার একদম মিডিল দিয়ে গেছে 0 ডিগ্রি। আর ওপরের দিকে, এর ওপরের দিকে এই 0 ডিগ্রিটাই একে দুই ভাগে ভাগ করে, ওপরেরটা হয়ে গেল উত্তর গোলার্ধ, নিচেরটা হয়ে গেল দক্ষিণ গোলার্ধ। এর ওপরের দিকে প্রত্যেক 1 ডিগ্রিতে আলাদা আলাদা করে অক্ষাংশ রয়েছে, প্রত্যেক 1 ডিগ্রিতে। এবার অনেকগুলো আঁকলে বেশি হয়ে যাবে, ছবিটা হেজানো হয়ে যাবে। এরকম করে প্রত্যেক 1 ডিগ্রিতে একটা করে অক্ষাংশ রয়েছে। শেষে গিয়ে এখানে আছে 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি নর্থ। একই রকমভাবে এর দক্ষিণ দিকেও আলাদা আলাদা অক্ষাংশ রয়েছে। দক্ষিণ দিকে এগুলো হচ্ছে সাউথ, 1 ডিগ্রি পরপর করতে 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 স্যার এখানে এসছে, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি সাউথ। তাহলে একটা জিনিস বলো তো, যে টোটাল কয়টা অক্ষাংশ আছে আমাদের? 180টা, 181টা। স্যার এইদিকে স্যার 90টা, এইদিকে 90টা, 0 একটা না, তাহলে 181টা রয়েছে অক্ষাংশ। তাহলে আমাদের অক্ষাংশের সংখ্যা হচ্ছে 90 + 90 + 1, 181টা রয়েছে অক্ষাংশ। ভুল করবে না কিন্তু পরীক্ষাতে, 181টা। তাহলে অক্ষাংশের সংখ্যা রয়েছে 181টা। ঠিক আছে, অক্ষাংশ কটা রয়েছে স্যার? অক্ষাংশ রয়েছে 181টা। আচ্ছা, এটা তো গেল অক্ষাংশের সংখ্যা। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় এই যে ল্যাটিটিউড লাইন কটা আছে, অক্ষাংশ সরলরেখা কটা আছে, রেখা কটা আছে, স্যার রেখা কিন্তু 181টা নেই।
এবার স্যার কেমন কথা বল, হ্যাঁ না 19টা কেন থাকবে, 9টা কেন, 90টা উপরে, 1 2 3 না, প্রত্যেক 1 ডিগ্রিতে একটা করে রেখা, 1 ডিগ্রি পর পর একটা করে রেখা। তাহলে স্যার বলছে রেখা কয়টা থাকবে, যদি আমাকে নর্মালি জিজ্ঞাসা করে যে অক্ষাংশ কত, আমাদের কটা অক্ষাংশ রয়েছে, 181টা রয়েছে ল্যাটিটিউড, কিন্তু অক্ষাংশ রেখা কটা রয়েছে, স্যার দেখো একদম যেটা নর্থ পোল 90 ডিগ্রি, এটা কিন্তু রেখা নয়, এটা ডট, বিন্দু। সাউথ পোল এটাও বিন্দু, তার মানে দুটো বাদ হয়ে যাবে, 179 হচ্ছে রেখা। তাহলে যদি বলে রেখা কয়টা রয়েছে, এর রেখা কয়টা রয়েছে অক্ষাংশ রেখা, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে গিয়ে 181 মাইনাস 2, 179। নর্মালি এটা জিজ্ঞেস করে না, ঠিক আছে, আমাদের এটাই ইম্পর্টেন্ট যে টোটাল কতগুলো অক্ষাংশ আছে, ঠিক আছে, 181টা। বোঝা গেল? গেল, কেন যাবে না, অবশ্যই যাবে। চলো, হয়ে গেল, শেষ, সমস্যা নেই। হ্যাঁ নিচের বিন্দু, হ্যাঁ 90 ডিগ্রি, এটা রেখা নয়, এটা বিন্দু, কিন্তু অক্ষাংশ, কিন্তু বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে দ্বিতীয় কথা। এবার হচ্ছে এখান থেকে আমি এটা বুঝে গেলাম যে 0 ডিগ্রি একটা ইম্পর্টেন্ট রেখা, কি নাম না নাম পরে আসি। 0 ডিগ্রি একটা ইম্পর্টেন্ট রেখা, এটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে 1 2 3 করতে করতে 90টা অক্ষাংশ আছে, নিচের দিকে 1 2 করতে করতে 90টা অক্ষাংশ আছে। বাহ, এবার হচ্ছে স্যার শুধু 0 ডিগ্রি এটা খারাপ লাগছে, একটাই মেন রেখা খারাপ লাগছে দেখতে, চলো আরও 2-1টা নাম দিই। বলছে এর ওপরের দিকে একটা রেখা কল্পনা করা হয়েছে, এর নাম দেওয়া হলো 23.5 ডিগ্রি, এর 23.5 ডিগ্রি নর্থ। স্যার নর্থ লিখছি মানে ওপরের দিকে আছে, তাহলে সেম জিনিস নিচের দিকেও দেওয়া হবে, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। আচ্ছা, আর একটা গল্প, তাহলে স্যার দুটো তো নাম বুঝে গেলাম, কি নাম পরে আসছি। আর একটা রেখা কল্পনা করলাম স্যার, আর একটা রেখা 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি নর্থ, আর একটা নিচের দিকে সেম 66.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ। এবার আসি গল্পে, হঠাৎ করে কেন মনে হলো যে আমি 23.5 ডিগ্রি নিব, অন্য কিছু তো নিতে পারতো, 24 ডিগ্রি নিতে পারতো, 25 ডিগ্রি নিতে পারতো, 23.5 ডিগ্রির বিশেষত্ব কি? বলছে বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে আগে নামগুলো বলে দিই স্যার। এটার নাম হচ্ছে, এটার নাম 0 ডিগ্রির নাম হচ্ছে স্যার নিরক্ষরেখা, সবাই জানি আমরা নিরক্ষরেখা, এটা হচ্ছে নাম নিরক্ষরেখা। এটার নাম কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা। এটার নাম মকরক্রান্তি রেখা, এটা হচ্ছে সুমেরু বৃত্ত, এটা হচ্ছে কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। ইংলিশে হচ্ছে ইকুয়েটর বলে, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকম, ঠিক আছে। এটা হচ্ছে সাউথ পোল আর এটা হচ্ছে নর্দার্ন। আচ্ছা, এবার গল্প আসছি স্যার যে কেন এই 23.5 ডিগ্রিটাকেই নেওয়া দরকার মনে হলো, অন্য তো নিতে পারতো। 23.5 ডিগ্রি তার মানে নিঃসন্দেহে কোনো বিশেষত্ব আছে। 0 ডিগ্রির বিশেষত্ব তো বুঝে গেলাম, এটা মাঝ বরাবর গেছে, দুভাগে ভাগ করেছে, ভালো কথা। কিন্তু 23.5 ডিগ্রির কী বিশেষত্ব আছে? বলছে আছে, এটা সূর্য আর পৃথিবীর রিলেটেড কিছু বিশেষত্ব আছে। বলছে এই যে আমাদের সূর্য যদি মিডিলে থাকে, বলছে এই সূর্যের কিছুটা উত্তরায়ণ হয়, কিছুটা দক্ষিণায়ন হয়। মানে সূর্য উত্তর, আচ্ছা অ্যাকচুয়ালি তো সূর্য যায় না, পৃথিবী ঘুরছে। তো আমার বোঝার জন্য আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে পৃথিবী ঘুরছে, তো আমি সূর্য ঘুরছে, তো আমার আপাত দৃষ্টিতে আমি ধরে নিলাম পৃথিবী স্থির, সূর্য ঘুরছে, এই রেসপেক্টে বোঝাচ্ছি। নর্মালি কিন্তু পৃথিবী ওঠানামা করে, এবার এই পৃথিবীকে বারবার ওঠানামা করাতে গেলে বুঝতে পারবে না, তো সূর্যকে ওঠানামা করিয়ে দিই। বলছে সূর্য উত্তর দিকে কতটা যায়, উত্তর দিকে সূর্য, এখানে যদি সূর্য থাকে, এটা যদি সূর্য হয়, সূর্য উত্তর দিকে এই 23.5 ডিগ্রি পর্যন্তই যায়, তার উত্তরে আর সূর্য যায় না। দক্ষিণ দিকেও সূর্য 23.5 ডিগ্রি পর্যন্তই নামে, এর দক্ষিণে আর সূর্য নামে না। এবার স্যার উত্তরায়ণ আমি বুঝে গেলাম, সূর্যের উত্তরায়ণ 23.5 ডিগ্রি নর্থ পর্যন্ত, আর ওর পর থেকে দক্ষিণায়ন শুরু হয়, দক্ষিণায়নও গিয়ে 23.5 ডিগ্রি সাউথে গিয়ে শেষ হয়ে যায়, এর নিচে সূর্য নামে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডেটটা কত কর্কটক্রান্তিতে? এখানে বলো তো সূর্য কবে উত্তরায়ণ, সূর্যের লাস্ট কর্কটক্রান্তি রেখার উপর সূর্য কখন থাকে, কত তারিখ? আমরা ছোটবেলায় পড়েছি, কে স্যার? কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, এগুলো পড়েছি না? কবে?
21শে জুন, একদম ভেরি গুড স্যার, ভেরি গুড। 21শে জুন, 21 জুন। আর লাস্ট এটা স্যার সাউথে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। অনেক জায়গাতে 21শে ডিসেম্বরও দেওয়া থাকে, ওই একই ব্যাপার, 21শে ডিসেম্বর 22শে ডিসেম্বরে গিয়ে জুটে। তাহলে সূর্যের উত্তরায়ণ হয় 21শে, উত্তরায়ণের শেষ হচ্ছে 21শে জুন, আর দক্ষিণায়নের শেষ হচ্ছে 22শে ডিসেম্বর। এই পর্যন্ত 21শে জুনে সূর্য এসে কর্কটক্রান্তি রেখার উপরে এসে থামে, এরপর থেকে সূর্য আবার নিচের দিকে নামা শুরু করে। নামতে 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 22শে ডিসেম্বরে সূর্য মকরক্রান্তি রেখার কাছে আসে, এরপর থেকে সূর্যের আবার উত্তরায়ণ শুরু হয়। ঠিক আছে, তো এবার গল্প দেখো তো, এই যে এইটুকুটা এলাকাতে যারা আছে, এইটুকুটো এলাকাতে যারা আছে, এলাকার নাম আছে পরে আসছি, এই এলাকাতে যারা আছে এরা সূর্যকে দুবার একদম হেড টু হেড পাবে না? বলো, ঠিক আছে। বলছে এইটুকুটার লোকজন দুবার সূর্যকে মাথার উপরে পাবে না, একদম এক্স্যাক্ট মিড সান পাবে না। দেখো তো, সূর্য যখন এখান থেকে উত্তরায়ণ করছিল, এখানকার লোকজন যাওয়ার সময় সূর্যকে একবার পেয়েছে, সূর্য যখন ফিরে আসছে তখন আর একবার পেয়েছে, দুবার পেয়েছে না? বুঝতে পারলে তো? তাহলে এই যে কর্কটক্রান্তি রেখার পর থেকে মকরক্রান্তি রেখার ওপর পর্যন্ত এইটুকুটা এলাকার মানুষজন সূর্যকে দুবার পেয়েছে মাথার উপরে, একদম এক্স্যাক্ট দুবার পেয়েছে। আর যারা এক্স্যাক্ট কর্কটক্রান্তি রেখা বা মকরক্রান্তি রেখার একদম এক্স্যাক্ট লাইনে আছে যারা, তারা একবারই পাবে। যারা একদম লাইনের ওপরে আছে, তারা সূর্য এখানে গিয়ে তো থেমে গেল, এবার এখান থেকে তো আবার দক্ষিণায়ন শুরু হয়ে গেল, তো এখানকার যারা এই লাইনের ওপরে যারা আছে তারা কিন্তু একবারই পাবে, কিন্তু এই লাইনের মধ্যে যারা আছে ওরা দুবার পাবে। ঠিক আছে, এবার পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, তোমাকে 4টা জায়গার নাম দিয়ে দিল, তোমাকে 4টা জায়গার নাম দিয়ে জিজ্ঞাসা করলো এই 4টা জায়গার মধ্যে কোন জায়গার মানুষ একবার মাত্র সূর্যকে দেখতে পায়, মানে সূর্য একবার মিড ডে সান দেখতে পায়। তাহলে আমাকে এমন জায়গা ওর মধ্যে খুঁজতে হবে যে যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। বোঝা গেল? তাহলে আমাকে জানতে হবে যে কোন এলাকার উপর দিয়ে বা কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আসছি, বোঝা গেল স্যার? এইটুকুটা বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে একবার তোমাদের সিটেটে কোশ্চেন দিয়েছিল, এরকম কোশ্চেন দিয়েছিল যে কর্কটক্রান্তি রেখা, এটার একটা নাম আছে, হ্যাঁ, এই যে এই এলাকাটা, এটার নাম আছে, এটাকে টরিড জোন বলে, বা এটাকে ক্রান্তি অঞ্চল বলে, বা আমাদের নর্মাল ভাষায় এটাকে তোমার হচ্ছে টেম্পোরাল জোন বলে। তো আমরা এটার নাম আছে, তো আমি নামটাতে পড়ে আসছি। আমি বললাম যে একবার পরীক্ষায় দিয়েছে এই যে ক্রান্তীয় অঞ্চল, এই যে ক্রান্তীয় অঞ্চল, এই ক্রান্তীয় অঞ্চলের মানুষ ন্যূনতম, ক্রান্তীয় অঞ্চলের মানুষ ন্যূনতম কতবার সূর্যকে দেখতে পাবে, মিড ডে সান কতবার দেখতে পাবে? এবার স্যার ক্রান্তীয় অঞ্চল বলতে একদম 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি সাউথ, এটা পুরোটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল জোন। বলছে এই ক্রান্তীয় অঞ্চলে মানুষ কবার ন্যূনতম দেখতে পাবে? বুদ্ধি লাগিয়েছে, একবার, ন্যূনতম একবার। কারণ 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 যারা এই রেখার উপরে আছে ওরা তো একবারই পাচ্ছে। তোমাকে যদি বলে দেয় যে এর মধ্যে 23.5 ডিগ্রি নর্থের পর থেকে 23.5 ডিগ্রি সাউথের ওপর পর্যন্ত কতবার দেখতে পাবে, তখন 2 বার। কিন্তু একদম যদি বলে যায় যে তোমার হচ্ছে ক্রান্তীয় জোনে, ক্রান্তীয় অঞ্চলের মানুষ কতবার দেখতে পাচ্ছে, ট্রপিক্যাল জোনের মানুষ কতবার দেখতে পাচ্ছে, টরিড জোনের মানুষ কতবার দেখতে পাচ্ছে, তাহলে কিন্তু একবারই হবে, ন্যূনতম একবার। এরা তো 2বার পাবেই, কিন্তু এরা যেহেতু একবার পাচ্ছে ওই জন্য মিনিমাম একবার পাবে সবার, হ্যাঁ, সবাইকে অ্যাভারেজ নিয়ে একবার পাবে। বুঝতে পারলে কি বললাম? ভুলে যাচ্ছে তো? আবার বলছি কোশ্চেনটা, তোমাকে যদি কোশ্চেন দেয় যে 23.5 ডিগ্রি নর্থের পর থেকে 23.5 ডিগ্রি সাউথের ওপর পর্যন্ত যে লোকজন কতবার দেখতে পাচ্ছে সূর্যকে, বলে স্যার 2বার দেখতে পাচ্ছে, মিনিমাম 2বার, মানে 2বারই দেখতে পাবে, মিনিমাম না, 2বারই দেখতে পাবে। কিন্তু যদি ওভারঅল 23.5 ডিগ্রি নিয়ে বলে তাহলে কিন্তু দেখো 2বারও পাচ্ছে এখানকার মানুষজন, আর এর রেখার উপরের মানুষজন একবার পাচ্ছে। তখন কিন্তু আমার অ্যান্সারটা বলতে হবে ন্যূনতম একবার পাবে। তখন তো 2বার বলতে পারবো না, কারণ এরা তো 2বার পাচ্ছে না, তখন 2বার অ্যান্সার কিন্তু হবে না। বোঝা গেল? তো কোশ্চেন আসুক, কোশ্চেনের উপর আমরা ডিপেন্ড করবে যে কী হচ্ছে। বোঝা গেল স্যার? সমস্যা নেই। তাহলে এটা লিখে নাও স্যার, সূর্যের যে উত্তরায়ণ, সূর্য কর্কটক্রান্তি রেখার ওপরে কবে একদম সোজাসুজি মিড ডে সান দেখা যায়, কবে একদম সোজাসুজি আলো দেয়? স্যার 21শে জুন। আর মকরক্রান্তি রেখার উপরে দেয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর লেখা হয়েছে?
হয়ে গেল। চলো আচ্ছা, এবার স্যার পরেরটাতে আসি। তাহলে আমি তো বুঝে গেলাম যে যারা কর্কটক্রান্তি রেখাতে আছে, যারা মকরক্রান্তি রেখাতে আছে, তারা একবারই সূর্যকে মিড ডে সানটা একবারই পাবে। হেডলাইন করে দাও টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা, আমি শুধুমাত্র এটা নিয়ে বলছি। দেখো এবার আমার জন্য ইম্পর্টেন্ট কর্কটক্রান্তি রেখা, কারণ আমার মকরক্রান্তি রেখার সাথে আমার কোনো কানেকশন নেই, আমাদের দেশের কোনো কানেকশন নেই। সেই জন্য আমি পড়ব শুধুমাত্র আমি কর্কটক্রান্তি রেখা পড়ব, কারণ এই কর্কটক্রান্তি রেখার ওপর দিয়েই কিন্তু ভারতের অবস্থান। যদি আমি এটাকে ভারত ভাবি তাহলে আমার এর ওপর দিয়েই কিন্তু ভারতের অবস্থান। তাহলে যেহেতু ভারতের ওপর দিয়ে গিয়েছে সেই জন্য আমার এই রেখাটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো স্যার, কর্কটক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের ওপর দিয়ে গেছে? 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। বাহ, জানা আছে কি কি রাজ্য স্যার? ঠিক, মধ্যপ্রদেশ। ঠিক আছে, আমরা একটা ছোট্ট একটা ট্রিক লিখছি, দেখো। গুজরাটের পাত্রী মীরা, যার বয়স মধ্য 36। বলছে গুজরাটের পাত্রী মীরা, যার বয়স মধ্য 36। দেখো গুজরাট থেকে পেয়ে গেলাম গুজরাট, পাত্রী পা থেকে পেয়ে গেলাম পশ্চিমবঙ্গ, ত্রি থেকে পেয়ে গেলাম ত্রিপুরা, মি থেকে পেয়ে গেলাম মিজোরাম, আর রা থেকে পেয়ে গেলাম রাজস্থান, যার থেকে পেয়ে গেলাম ঝাড়খণ্ড, বয়সটা মেলানোর জন্য মধ্য থেকে পেয়ে গেলাম মধ্যপ্রদেশ, 36 থেকে পেয়ে গেলাম ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে এই 8টা রাজ্যের নাম মাথায় রাখবে স্যার, 8টা রাজ্যের নাম মাথায় রাখবে। গুজরাট, তুমি ম্যাপ দেখেও মনে রাখতে পারো পরপর, কোনো অসুবিধা নেই। গুজরাট, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই 8টা হচ্ছে যার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, 8টা রাজ্য যার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আচ্ছা, গুজরাটের একটু বিশেষত্ব আছে স্যার, লিখে রাখো। গুজরাটের যে জায়গার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেখানে সান টেম্পল অবস্থিত। সান টেম্পল, এখানে স্যার সান টেম্পল আছে, সান টেম্পল আছে, সূর্য মন্দির আছে। এই লিখো বাবলো। আর কি স্যার? আর কি বিশেষত্ব আছে? বলছে মধ্যপ্রদেশ। স্যার এখন কি করছিলে? তখন থেকে দেখছি এরকম করে অন্য দিকে বেঞ্চের দিকে ঝগড়া করে এসছো সকালে। গুজরাট, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। যাই হোক, এই তাকাও স্যার, সান টেম্পল রয়েছে। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন শোনো। একটা নদী আছে, নদীটা গুজরাট, মধ্যপ্রদেশ, দেখো নদীটা গুজরাট, মধ্যপ্রদেশ আর রাজস্থান, এই 3টা রাজ্যের ওপর দিয়ে গেছে। কিন্তু স্যার গল্প হচ্ছে এরকম তো প্রচুর নদী 3টা রাজ্যের উপর দিয়ে গেছে, আমরা এখানে কেন পড়ছি? বলছে এই নদীটার একটা বিশেষত্ব আছে, নদীটা কর্কটক্রান্তি রেখাকে 2বার ছেদ করেছে। নদীটা হচ্ছে মাহে নদী, লিখে রাখো। এই মাহে নদী কর্কটক্রান্তি রেখাকে 2বার ছেদ করেছে। কর্কটক্রান্তি রেখাকে 2বার ছেদ করেছে। গুজরাট, মধ্যপ্রদেশ আর রাজস্থান। তার মধ্যে ও
রাজস্থানে ঢোকার আগেই, মানে একবার গুজরাটে ছেদ করেছে, একবার মধ্যপ্রদেশে ছেদ করেছে, রাজস্থানে ঢোকার আগেই দুবার ছেদ করে নিয়েছে। একবার গেছে এভাবে, ধরুন এটা ভারতের ম্যাপ, একবার স্যার এখানে রাজস্থান আছে, একবার মধ্যপ্রদেশে ছেদ করেছে, এটা কর্কটক্রান্তি রেখা ধরো, একবার মধ্যপ্রদেশে ছেদ করে বেরিয়েছে, আবার এখান দিয়ে ছেদ করে গেছে, দুবার ছেদ করেছে এটা রেখা নদীটা, একবার মধ্যপ্রদেশে ছেদ করেছে, একবার গুজরাটে ছেদ করেছে, রাজস্থান ঢোকার আগেই দুবারও ছেদ করে নিয়েছে কর্কটক্রান্তি রেখাকে। এই একমাত্র নদী যেটা দুবার ছেদ করেছে। তাহলে কর্কটক্রান্তি রেখা বুঝে গেলাম স্যার, কর্কটক্রান্তি রেখা কী জিনিস, 23.5 ডিগ্রি নর্থে যেটা গেছে সেটা কর্কটক্রান্তি রেখা। আচ্ছা, এবার আরেকটু ওপরের দিকে ভাবি, তো চলো একটু ওপরের দিকে ভাবি। এটা ছিল 0 ডিগ্রি স্যার, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ। বলছে এই পর্যন্ত তো বুঝে গেলাম যে এই পয়েন্ট তো সূর্য ওঠানামা করে, এই পয়েন্ট তো বুঝে গেলাম সূর্য ওঠানামা করে, এই জন্য এই জায়গাতে গরমও বেশি, নিরক্ষীয় অঞ্চলে এই জন্য গরম বেশি, কারণ বারবার ও সূর্যের আয়ত্তের মধ্যেই আছে, সূর্যের রেঞ্জের মধ্যেই আছে। এবার দেখো যত ও এর থেকে ওপরের দিকে যেতে লাগবে, এই পর্যন্ত সূর্য, যখন সূর্য এখানে আছে ম্যাক্সিমাম উত্তরে এখানেই থাকতে পারে, এর ওপরে তার যেতে পারবে না। এবার যখন সূর্য এই কর্কটক্রান্তি রেখার ওপরে আছে, তখনই কিন্তু এই দিককার যারা লোকজন আছে, এই লোকজন এখানকার লোকজন, এরা কিন্তু তির্যক আলো পায় সূর্যের। দেখো এখান থেকে কিছুটা তির্যক পাবে এরা, এটা আরও তির্যক পাবে, আর এই দিকে তো গিয়ে পৌঁছাতেই পারে না সূর্যের আলো, ঠিক আছে, একদমই জিরোতে একদম পৌঁছাই না। তো যত এই ওপরের দিকে আমরা উঠবো 23.5 ডিগ্রির ওপরের দিকে, সূর্যের আলো তত তির্যকভাবে যায়, এই কারণে যত ওপরের দিকে যাওয়া যায় তত কিন্তু আমাদের ঠান্ডা বেশি, ঠিক আছে। তো নিঃসন্দেহে তাহলে উষ্ণতার ওপর ভিত্তি করে এই গোটা পৃথিবীকে কিছু জোনে ভাগ করা হবে, বুঝতে পারছো স্যার। এখানে নিঃসন্দেহে সূর্যের টেম্পারেচার একরকম হবে, এই জায়গাতে একরকম হবে, এখানে একরকম হবে, আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা টেম্পারেচার হবে। সেম সাউথের দিকে, উত্তরে যা হবে দক্ষিণেও তাই হবে, এখানে টেম্পারেচার একরকম হবে, এখানে একরকম হবে, এখানে একরকম হবে। তো নিঃসন্দেহে এই জোনগুলোকে উষ্ণতার ওপর ভিত্তি করে আলাদা আলাদা জোনে ভাগ করা হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা হেডলাইন করে দাও যে উষ্ণতার উপর ভিত্তি করে বিভিন্ন জোন, হেডলাইন করে দাও উষ্ণতার উপর ভিত্তি করে বিভিন্ন জোন, উষ্ণতার উপর ভিত্তি করে বিভিন্ন জোন হেডলাইন করে দাও। জোন বানানে ZONE হবে। দেখো কি কি জোন বলছে এই যে 23.5 ডিগ্রি নর্থ থেকে শুরু করে 23.5 ডিগ্রি সাউথ, এটাকে বলা হয় উষ্ণ জোন, এটা হচ্ছে উষ্ণ জোন, ঠিক আছে। অনেকগুলো নাম আছে, একবারে লিখে দিচ্ছি আমি সবগুলোই। এটা বলো বা সাউথ বলো, একই জিনিস, ওপর নিচে একই জিনিস, ঠিক আছে। এটাকে বলা হয় উষ্ণ জোন, উষ্ণ অঞ্চল, উষ্ণ জোন বা উষ্ণ অঞ্চল। এটাকেই বলা হয় স্যার, এটাকেই বলা হয় ট্রপিক্যাল জোন, এটাকেই বলা হয় ট্রপিক্যাল জোন, এটাকেই বলা হয় টরিড রিজিয়ন, এটাকেই বলা হয় টরিড রিজিয়ন, টরিড উষ্ণ জোন, টপিক্যাল জোন বা টরিড রিজিয়ন, এগুলো সব হচ্ছে এই এলাকা, ঠিক আছে। এটাকে বাংলার একটা নাম আছে স্যার, টপিক্যাল জোনের বাংলা নাম হচ্ছে, এটারই বাংলা নাম হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এটাকে বাংলাতে ক্রান্তীয় অঞ্চলও বলে, ক্রান্তীয় অঞ্চল। উষ্ণ অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল বা টপিক্যাল জোন, টরিড জোন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এই এলাকা 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ। তো বুঝতেই পারছো এখানে টেম্পারেচার ম্যাক্সিমাম থাকবে। আচ্ছা, এবার আরেকটু যখন ওপরে চলে যাব, এই যে এলাকাটা দেখতে পাচ্ছ স্যার, এই এলাকার 23.5 থেকে শুরু করে 66.5 মধ্যে, 23.5 থেকে শুরু করে 66.5 মধ্যে এই যে এলাকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে না বেশি শীত থাকে না বেশি গরম থাকে,
এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। ছোটবেলায় পড়েছিলাম এগুলো, নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ অঞ্চল। এটাকে বলা হয় সাবট্রপিক্যাল জোন, সাবট্রপিক্যাল জোন। এটাকে বলা হয় টেম্পারেট জোন, টেম্পারেট জোন, সাবট্রপিক্যাল অঞ্চল বা টেম্পারেট জোন, নাতিশীতোষ্ণ অঞ্চল, যা বলবে। তার উপরে হ্যাঁ ক্রান্তীয় অঞ্চল, উষ্ণ অঞ্চল, এগুলো সব এই দুটো বাংলা নাম, এই দুটো ইংলিশ নাম। এই যে 23.5 নর্থ থেকে 23.5 সাউথ এটা, আর এটা যেটা বলছি 23.5 থেকে 66.5 নর্থেও সাউথেও সেম, সাউথেও নর্থ সাউথ দুটোতেই, ঠিক আছে। টেম্পারেট জোন বা সাবট্রপিক্যাল জোন বা হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চল। আচ্ছা, এবার আসি স্যার তার নিচে আসি, তার নিচে আসি। বলছে এই যে এলাকা দেখতে পাচ্ছ স্যার, এটা হচ্ছে কুমেরু বৃত্ত, ওপরেরটা হচ্ছে সুমেরু বৃত্ত। পোলার রিজিয়ন, ফ্রিজ, ফ্রিজ রিজিয়ন বলা হয় বা পোলার রিজিয়ন বলা হয়, ফ্রিজ রিজিয়ন বলা হয় বা পোলার রিজিয়ন বলা হয়, পোলার রিজিয়ন বলা হয়, বা এটাকে আমরা শীত অঞ্চল বলি, শীত অঞ্চল বলি। এটাকে আমরা সুমেরু বৃত্ত বলি, সুমেরু বৃত্ত বলি। ফ্রিজ রিজিয়ন, পোলার রিজিয়ন, ফ্রিজ রিজিয়ন, পোলার রিজিয়ন বা শীত অঞ্চল, সুমেরু বৃত্ত, এটাকে বলি, ঠিক আছে। একই একই জিনিস নিচের দিকেও, শুধু এটা সুমেরুর জায়গাতে কুমেরু হবে, শুধু সুমেরুর জায়গাতে এটা কুমেরু হবে, ঠিক আছে, কুমেরু বৃত্ত। আর এটা তো বুঝতেই পারছো, নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে, উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। এবার গল্প দেখো তো, একটা জিনিস তো বুঝে গেলাম, বলো। তারপরে হ্যাঁ ওই ওখান থেকেই, ওখানে দেখবে কিছু আয়তক্ষেত্র আছে, রেক্ট্যাঙ্গেল আছে, কিছু বর্গক্ষেত্রের অঙ্ক আছে, ওগুলোকে সেপারেট করে দাও। ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে স্যার একটা জিনিস লক্ষ্য করো তো, আমি বলছি স্যার দেখো নাম শুনেই বুঝতে পারছো বা এতক্ষণে এটুকুটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রত্যেকটা জায়গাতে টেম্পারেচার আলাদা হবে, উষ্ণতা আলাদা হবে। তাহলে যদি উষ্ণতা আলাদা হয় তাহলে নিঃসন্দেহে এখানকার স্বাভাবিক উদ্ভিদ আলাদা হবে, ভেজিটেশনের ওপরের প্রভাব পড়বে, স্বাভাবিক উদ্ভিদ আলাদা হবে, এখানকার মানুষজনের কালচার আলাদা হবে, পোশাক আলাদা হবে। নিঃসন্দেহে তুমি নিরক্ষীয় অঞ্চলের আশেপাশের মানুষ যে পোশাক পরবে তার যে গায়ের কালার হবে, যারা মেরু অঞ্চলে আছে তাদের একই রকম হবে না, গরম বেশি, ঠিক আছে, এখানে ঠান্ডা বেশি। তাহলে এদের টোটাল কালচারাল ডিফারেন্স হবে, এখানে তোমার খাবারের ডিফারেন্স হবে, এখানে তোমার স্বাভাবিক উদ্ভিদের ডিফারেন্স হবে, ঠিক আছে। তো স্বাভাবিক উদ্ভিদ আর ঢুকছে না, তাহলে অনেক বড় পার্ট হয়ে যাবে। আমরা উদ্ভিদ চ্যাপ্টার আলাদা পড়বো, তখন আমরা স্বাভাবিক উদ্ভিদ পড়বো যে কোন জনে কোন উদ্ভিদ পাওয়া যায়, কোথায় সরলবর্গীয় পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, তখন আমরা পড়বো, ঠিক আছে। তো এইটুকুটা ক্লিয়ার স্যার, উষ্ণতা রিলেটেড ক্লিয়ার কিনা, সমস্যা নেই। চলো আসবো তাহলে, নেক্সট আসি। তাহলে আমরা এখন পর্যন্ত কর্কট ক্রান্তি রেখা বুঝে গেলাম, বিভিন্ন অক্ষাংশগুলো বুঝে গেলাম। দেখো অক্ষাংশর ইংলিশ হচ্ছে ল্যাটিটিউড। দেখো ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে অক্ষাংশ। আমরা কিন্তু এখনও দ্রাঘিমাংশ পড়িনি, এখনও আমরা দ্রাঘিমাংশ পড়িনি, কিন্তু আমরা শুধুমাত্র সেই সমস্ত রেখা পড়েছি যেগুলো হরাইজন্টাল, ভূমির সাথে হরাইজন্টাল যেগুলো। এবার আমরা একটু পড়ব একটু যেগুলো দ্রাঘিমাংশ আছে, যেগুলো অনুভূমিকভাবে আছে। তো দেখো
একটা জিনিস স্যার, এই যে একটা জিনিস ভাবো, আমরা এটা যে এই যে গ্লোবটা রয়েছে, এই যে গ্লোবটা রয়েছে, আমি এই রেখাটাকে দেখো, এই যে রেখাগুলো যেটা আমি পড়লাম, এই প্রত্যেকটা রেখা কিন্তু এর সাথে সমান্তরাল, এবং এরা প্রত্যেকটা দুটো রেখা কিন্তু পরস্পর সমান্তরাল, এবং এদের মধ্যে গ্যাপ সবসময় একই থাকবে। এরা এক একটা 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে গ্যাপে আছে, এদের মধ্যে গ্যাপ সবসময় সেম থাকবে। যদি তুমি ওখানে লিখে রাখো তো স্যার, এদের মধ্যে গ্যাপ থাকে 111 কিলোমিটারে, 1 ডিগ্রির মধ্যে গ্যাপ হচ্ছে 111 কিলোমিটার। সবসময় এরা গ্যাপ সেম থাকবে, এরা প্যারালাল হয়, সমান্তরাল হয়। অক্ষাংশগুলো পরস্পর সমান্তরাল হয়, অক্ষাংশগুলি পরস্পর সমান্তরাল হয়, অক্ষাংশগুলি পরস্পর সমান্তরাল হয়, অক্ষাংশগুলি পরস্পর সমান্তরাল হয়, অক্ষাংশগুলি পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, অক্ষাংশগুলো পরস্পর সমান্তরাল হয়। আচ্ছা, এরা কিন্তু কখনো একটা রেখা আর একটা রেখাকে ছেদ করবে না, যেহেতু সমান্তরাল। এমন হবে না যে 2 ডিগ্রিটা গিয়ে 5 ডিগ্রির ঘাড়ে চেপে গেছে, এরকম কিন্তু কখনো হবে না। এগুলো সবসময় সমান্তরাল থাকে। ঠিক আছে, আর এগুলো পূর্ণবৃত্ত আগেই বলেছি। কিন্তু কিন্তু আচ্ছা, আর একটা জিনিস স্যার, আর একটা জিনিস লক্ষ্য করো, 111 কিলোমিটার এদের মধ্যে দূরত্ব হচ্ছে 111 কিলোমিটার। ঠিক আছে, 111 কিলোমিটার এদের দূরত্ব, মোটামুটি একটা দূরত্ব 111 কিলোমিটারের আশেপাশে। একটা জিনিস লক্ষ্য করো, আমি আর একটু বলে নিই। এটা ধরো নিরক্ষরেখা, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এভাবে গেছে 1 2 করতে করতে 9 গেছে। বলছে এই যে এই রেখাগুলো না, এগুলোকে সমান ধরা হয়, সরল রেখা হিসাবে ধরা হয়। দেখে তোমার দেখো, এখন এর উপরে যদি আমি কোনো রেখা টানি, কখনো সরল রেখা তো হবে না। দেখো, এর উপরে যদি আমি একটা রেখা টানি, একটা কার্ভের উপরে কি রেখা সরল রেখা হবে? হবে না। কিন্তু আমরা এটাকে সরল রেখায় ধরি, এই কারণে ধরি, বুঝতে পারছো? তুমি পড়াতে যাচ্ছ ক্লাস 6-এর বাচ্চাকে, এবার ওকে যদি এখন কার্ভ বোঝাতে যাও যে কার্ভের উপরে রেখা সরল রেখা হতে পারে না, তাহলে থাক, আর পড়বো না ভূগোল। বলছি এটাকে দেখো তো, এটা পৃথিবী তো আমি ছোট আঁকছি, এর পৃথিবী তো অনেক বড়। এটাকে যখন আমি জুম করে দেখার চেষ্টা করব, এটাকে যখন আমি জুম, এখানে তো হবে না, ধরে নাও আমি এমনি বোর্ডে আঁকছি, তাহলে বোঝাতে পারবো। দাঁড়াও, ধরে নাও, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে 0 ডিগ্রি। বলছে এটা কার্ভ, অবশ্যই কার্ভ, পৃথিবীর ওপর আছে, কার্ভই হবে। কিন্তু যখন আমি এটাকে ধরে নাও জুম করে দেখার চেষ্টা করব, যখন এটাকে জুম করে দেখার চেষ্টা করব, দেখো আরও যদি জুম হতো, আরও জুম হবে, দেখো আরও বেশি জুম হবে, তখন এটাকে সরল রেখা মনে হচ্ছে। আমি তো পৃথিবী, আমি যে হাঁটছি, রাস্তাগুলো তো আমার কাছে কি কখনো মনে হচ্ছে রাস্তাগুলো কার্ভ আছে? হিসাবে তো রাস্তাগুলো কার্ভ আছে, আমার কাছে সরল রেখা মনে হচ্ছে। কারণ পৃথিবীটা অনেক বড়, লার্জ সাইজ, একে যদি জুম করে দেখি আমার কাছে সরল রেখায় মনে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই জন্য আমরা এটাকে সরল রেখা হিসাবে তুলনা করি। এখন যদি বলে স্যার পৃথিবী কার্ভ, ওর উপর দিয়ে রাস্তা বানিয়েছি, রাস্তাগুলো তাহলে গোল গোল আছে, হ্যাঁ তাই আছে। কিন্তু তুমি কখনো দেখে মনে হচ্ছে যে এনএইচ গোল গোল হয়ে এরকম করে এনএইচ আছে? তা তো নাই, কারণ আমাদের সাপেক্ষে এটা সরল রেখায়, অনেক বড় লার্জ স্কেলে আছে। তো আমি দেখছি ছোট্ট জায়গা, তো আমার কাছে এটা সরল রেখায় মনে হবে। উপর থেকে যখন দেখবে মহাকাশ থেকে, তখন মনে হবে সব গোল হয়ে আছে, কার্ভ হয়ে আছে। তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে গল্প। আচ্ছা, এবার কোথায় যেন ছিলাম? আচ্ছা, ছিলাম দাঘিমাতে ছিলাম। আসি দাঘিমার গল্পতে, আসি দাঘিমা রেখাতে আসি। বলছে এটা তো বুঝে গেলাম স্যার, অক্ষাংশ যেগুলো সেগুলো পূর্ণ সার্কেল হয়, পুরোপুরি গোল 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 করে এসছে। কিন্তু দাঘিমাংশ কিন্তু পূর্ণ সার্কেল হয় না, দাঘিমাগুলো সেমি সার্কেল হয়, অর্ধবৃত্ত হয়, পূর্ণ সার্কেল হয় না। কিন্তু কখনো দাঘিমা এরকম হবে না যে এদিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে মিশেছে। দাঘিমা কিন্তু কখনো এরকম হবে না যে এই দাঘিমাটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে ঘুরে আবার এখানে মিশেছে, তা হবে না। কিন্তু এটার শুরু এখানে হলে এর শেষ এখানেই, আবার একটা পাশেরটা শুরু এখানে, শেষ এখানে, এটার শুরু এখানে, শেষ এখানে, এগুলো কিন্তু ঘুরবে না। ঠিক আছে, তো দ্রাঘিমাগুলো স্যার এই দেখো, এটা হচ্ছে মূল মধ্যরেখা 0 ডিগ্রি। এই যে স্যার পাশে, এইগুলোকে কার্ভ হিসাবে দেখা হয়। যেমন স্যার আগেরটাকে বললাম, আগেরটাকে স্যার নিরক্ষরেখাকে যেহেতু আমরা সরল রেখা দেখি। কেন সরল রেখা দেখি?
কারণ হচ্ছে দেখো ওটার একটা সমান্তরাল লাইন ছিল, সব জায়গাতে গ্যাপ 1 ডিগ্রি করে, কিন্তু এখানে কিন্তু গ্যাপ 1 ডিগ্রি নাই, কারণ এর আগে একটা মেরু অঞ্চলে মিশেছে। এই পার্টটা ওপরের পার্টটা নর্থ মেরুতে গিয়ে মিশেছে, আর দক্ষিণের পার্টটা সাউথ মেরুতে গিয়ে মিশেছে। তাহলে শুরু এখান থেকে হয়ে ও গিয়ে এখানে শেষ হয়েছে। তো যেহেতু এটা প্যারালাল না, একটা জায়গা থেকে শুরু করে একটা জায়গাতে মিশে গেছে গিয়ে, তার মানে এটা কখনো সরলরেখা হিসাবে আমরা কল্পনা করতে পারবো না। এটা কিন্তু কার্ভ রেখা, এটাকে কার্ভ হিসাবেই দেখতে হবে। তুমি জোর করে সরলরেখা বানাতে পারবে না এটাকে। আগেরটা ছিল কি, এটা একটা গোল, তার উপরে একটা গোল, তার উপরে একটা গোল, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স সেম ছিল, কিন্তু এটা তো এখানে এসে এখানে মিশে গেছে, পরেরটা আবার এখানে এসে ওখানে মিশে গেছে, তাহলে তো এটা তো আর সরলরেখা হিসাবে কল্পনা করা যাবে না। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিবে যে এই যে কোন রেখাগুলো এর মেরুতে গিয়ে মিলিত হয়, এই দাঘিমাংশগুলো, প্রত্যেকটা দাঘিমা রেখা মেরুতে গিয়ে মিলিত হয়। ঠিক আছে, তাহলে এরকম করতে করতে স্যার এরকম করতে করতে এরকম করতে করতে এরকম করতে করতে এরকম করতে করতে গিয়ে শেষ হয়েছে। এবার বলো তো স্যার, এটা 2D, এই তাকাও এদিকে, এটা 2D তোমার মনে হচ্ছে স্যার এখানে গিয়ে তো শেষ না, এটা তো ঘুরে আবার পিছন দিক দিয়ে চলে এসছে, পুরোটা তো ঘুরেছে। এই দেখো, এটা গিয়ে এখানে শেষ, আবার 1 ডিগ্রি পর এখানে 1 ডিগ্রি করে করে যাচ্ছে, 1 ডিগ্রি করে করে গিয়ে মিশছে, এই করতে করতে তো পুরোটা 1 ডিগ্রি করে যাচ্ছে। টোটাল রাউন্ড কত ডিগ্রি হয় একটা গোলকের? 360 ডিগ্রি না? একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তার মানে যদি গোটা বৃত্ত যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ডিগ্রি পর পর যদি থাকে, তাহলে 360টা দাঘিমা আছে, তাই তো হওয়া উচিত। তাহলে আমাদের দাঘিমার সংখ্যা কয়টি স্যার? 360টি। দাঘিমার সংখ্যা হচ্ছে 360টি। যদি বলে অক্ষাংশের সংখ্যা 181টি, দাঘিমার সংখ্যা হচ্ছে 360টি। এর মধ্যে 0 ডিগ্রি যেটা প্রাইম, যেটা লঙ্গিটিউড, এটা আগেরটাকে ল্যাটিটিউড বলে, এটা লঙ্গিটিউড। তাহলে যেটা প্রাইম ল্যাটিটিউড লঙ্গিটিউড সেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, এটাকে আমরা বাংলায় মূল মধ্যরেখা বলি। মূল মধ্য, ওটা যেমন নিরক্ষরেখা বলছিলাম, হরাইজন্টালটাকে নিরক্ষরেখা বলছিলাম, এটাকে আমরা মূল মধ্যরেখা বলি, এটাকে আমরা মূল মধ্যরেখা বলি। ক্লিয়ার হলো? বোঝা গেল স্যার? আচ্ছা, এই মূল মধ্যরেখা, এটা দিয়ে স্যার কি 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 করা হয়, কি কি কল্পনা করা হয় দেখো। আচ্ছা, পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে কতক্ষণ সময় লাগে? নিজের অক্ষের চারদিকে ঘুরে কতক্ষণে? 24 ঘন্টায়। 24 ঘন্টায় ঘুরে। তার মানে আমি এটা তো বলতে পারি স্যার 24 ঘন্টায় পৃথিবী 360 ডিগ্রি ঘুরে যায়। পুরোটা ঘুরছে মানে কি 360 ডিগ্রি ঘুরছে, তার মানে 360 ডিগ্রি ঘুরে 24 ঘন্টায়। ভালো করে শুনবে স্যার, 360 ডিগ্রি ঘুরে 24 ঘন্টায়। আচ্ছা, 24 ঘন্টাকে যদি মিনিট করে দিই, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, তাই তো? তার মানে 24 ঘন্টা ইন্টু 60, এত মিনিট লাগে পৃথিবীর, এত মিনিট লাগে 360 ডিগ্রি ঘুরতে, তাই তো লাগে? ঘন্টায় বললে 24 হতো, যেহেতু মিনিট করেছি 60 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 360 ডিগ্রি ঘুরতে লাগে এত মিনিট। তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত মিনিট লাগবে দেখো তো? তাহলে 24 ইন্টু 60 ভাগ 360 হবে না? 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলাম 6 দিয়ে কেটে দিলাম 4 মিনিট। একদম স্যার মুখস্থ রাখবে স্যার, 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। লিখে রাখো, 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। তার মানে স্যার দেখো, 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয়, তার মানে আমি একটা জিনিস তো ক্লিয়ার, যে এই দাঘিমা রেখার সাথে সময়ের একটা গল্প আছে। ঠিক আছে, দাঘিমা রেখার সাথে সময়ের একটা গল্প আছে। এই গল্পটা এবার বুঝবো কি গল্প আছে। দেখো তো, বলছি আমরা সূর্য কোন দিকে দেখতে পাই? পূর্ব দিকে, ইস্টে দেখতে পাই। তাহলে সূর্য আমরা ইস্টে যদি দেখতে পাই, তাহলে ইস্ট থেকে এই যে এটা মূল মধ্যরেখা, এটা মূল মধ্যরেখা, এটা স্যার মূল মধ্যরেখা। এর ইস্টে টাইমটা প্লাস হবে, এর ইস্টে টাইমটা প্লাস হবে, এর ওয়েস্টে পশ্চিম দিকে টাইমটা মাইনাস হবে। মানে যত তুমি ইস্টে যাবে তত কিন্তু টাইম সূর্য আগে দেখতে পাবে।
যত ইস্টে যাবে সূর্য আগে দেখতে পাবে। এই যে 0 ডিগ্রি, এটাকে আমরা বলি একদম, আমরা এটাকে স্ট্যান্ডার্ড টাইম ধরি, জিএমটি টাইম ধরি। তো আমরা এটাকে জিএমটি স্ট্যান্ডার্ড টাইম ধরি। স্যার এই রেখাটা কোথা দিয়ে গেছে? এই এলাহাবাদ। স্যার কোথায় দিয়ে? লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে, লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে। স্যার লিখে রাখবে, লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে, লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে, লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম গোটা পৃথিবীর সাপেক্ষে, ঠিক আছে। এবার ভারতেরটা আলাদা, ভারতেরটা আমরা 82.5 ডিগ্রিকে ধরি, আলাদা জিনিস। বোঝা গেল স্যার? এবার এর থেকে যত পূর্বে যাব, যত পূর্বে যাব 4 মিনিট করে প্লাস হতে থাকবে, যত পূর্বে যাব 4 মিনিট করে প্লাস হতে থাকবে। ধরে নাও তোমাকে কোশ্চেন দিল এরকম, কোশ্চেন দিল কোনো একটা জায়গা, ভালো করে শুনবে, কোনো একটা জায়গার তোমাকে বলে দিয়েছে ল্যাটিটিউড হচ্ছে 25 ডিগ্রি নর্থ, সরি 25 ডিগ্রি ইস্ট, 25 ডিগ্রি ইস্ট বলে দিয়েছে। বলছে এটাতে এই 25 ডিগ্রি ইস্টে যদি 9টা বাজে, কোনো একটা সময় যদি 9টা বাজছে 9 PM, তাহলে তাহলে ধরুন বলে দিল 37 ডিগ্রি, 37 ডিগ্রি ইস্টে ওই সময় কটা বাজবে? 25 ডিগ্রি ইস্টে 9টা বাজছে, তাহলে 37 ডিগ্রি ইস্টে কটা বাজবে? কত ডিগ্রি ডিফারেন্স হয়েছে? কত ডিগ্রি ডিফারেন্স হয়েছে? 12 ডিগ্রি না? 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে প্লাস হবে, 12 ডিগ্রির জন্য 4 বারং 48 প্লাস হবে, তাহলে 9টা 48 বাজবে। বোঝা গেল স্যার? এবার উল্টাটা ভেবে নাও, দেখো একদিকেই গেছে, ইস্ট থেকে ইস্টেই গেছি, ওই জন্য মাইনাস করলাম, ডিফারেন্স বের করছি। কিন্তু যদি এরকম দিত, এরকম দিত, ধরে নাও বলে দিল 25 ডিগ্রি ওয়েস্টে 9টা বাজছে, তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো যে 37 ডিগ্রি ইস্টে কটা বাজে? তখন কিন্তু আর 12 ডিগ্রি ডিফারেন্স হবে না, তখন কিন্তু যোগ করতে হবে। ছিল 25 ডিগ্রি ওয়েস্টে, ভাবো ও 25 ডিগ্রি, ধরে নাও এটা 25 ডিগ্রি রেখা, 25 ডিগ্রি এটা ওয়েস্টের রেখা ছিল এখানে, ও গেছে 37 ডিগ্রি এই সাইডে, তাহলে ডিফারেন্স কত হবে? 25 প্লাস 37 হবে। যখন একই দিকে ছিলাম তখন মাইনাস করে ডিফারেন্স বের করেছিলাম, আছে দুটো অপোজিট সাইডে, একটা পূর্বে আছে একটা পশ্চিমে, তখন প্লাস হয়ে যাবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 25 প্লাস 37, তাহলে কত হচ্ছে এখান থেকে? 62 ডিগ্রি হচ্ছে। তাহলে 62 ডিগ্রির জন্য কত মিনিট? ইন্টু 4, 4 6 24, আর হচ্ছে কি 248 মিনিট। তাহলে 248 মানে 4 ঘন্টা 8 মিনিট। তাহলে এর সাথে 4 ঘন্টা 8 মিনিট যোগ করে দিবে, অ্যান্সার হয়ে যাবে। 1টা বেজে 48 মিনিট হবে, এম। 1টা বেজে 8 মিনিট, হ্যাঁ এম। বোঝা গেল? বুঝতে পারলে দীপা? বুঝিয়েছ? বুঝলে না? কোনটা বুঝলে না বলো? লাস্টেরটা বললাম, ধরে নাও আমাকে 25 ডিগ্রি ইস্ট ছিল, 25 ডিগ্রি ইস্ট থেকে 37 ডিগ্রি ইস্টে যাচ্ছে। আমি বললাম এটার মধ্যে ডিফারেন্স কতটা? এটাকে ধরো, এটা 0 ডিগ্রি পেনটা, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে ওয়েস্ট, এর এই দিকটা হচ্ছে ইস্ট। আমি বললাম এটা স্যার 0, এটা 1 হবে, 2 হবে, করতে করতে 25 আসবে এরকম জায়গাতে, আর 37 আসলো এরকম জায়গাতে। আমি বললাম 25 আর 37-এর মধ্যে ডিফারেন্স কত? তুই বললে 37 মাইনাস 25। আচ্ছা, এবার আবার আসছি, এটা একটা গল্প গেল। এবার বলছি এটা 25 ডিগ্রি ওয়েস্ট আর এটা হচ্ছে 37 ডিগ্রি ইস্ট। এবার বলছি এর সাথে ডিফারেন্স কত? কি হবে? আগে এটাও 25 অ্যাড হবে, তারপর এদিকে 37 যাবে। তো দুটা যদি অপোজিট সাইডে থাকে তখন যোগ হয়, আর একই সাইডে যদি দুটো থাকে তাহলে ডিফারেন্সটা বিয়োগ হয়। বোঝা গেল? চলো, আচ্ছা এই হিসাবে বলো তো ভারতের দ্রাঘিমাংশ কত? 82.5 ডিগ্রি, আমরা জানি তো, এলাহাবাদের উপর দিয়ে গেছে 82.5 ডিগ্রি। তো যদি 82.5 ডিগ্রি ভারতের স্ট্যান্ডার্ড টাইম হয়, তাহলে অরিজিনাল যে গ্রিনিচ যে টাইমটা রয়েছে 0 ডিগ্রি, তার সাথে ভারতবর্ষের সময়ের পার্থক্য কত মিনিটের হতে পারে? 5 ঘন্টা 30 মিনিট। এটা মুখস্থ করে এসেছি, বের করতে পারবে না? দেখো তো, আমি বললাম স্যার ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম আমরা যেটা রেখা ধরি, আমরা ধরি 82.5 ডিগ্রিকে, 82.5 ডিগ্রি ইস্টকে ধরি, ঠিক আছে।
তাহলে 0 ডিগ্রির সাথে এর পার্থক্য কত মিনিটের আমি বলতে চাইছি, কত ঘন্টা বা কত মিনিটের। তুমি বললে স্যার কত ডিগ্রির পার্থক্য, 0-র সাথে 82.5 ডিগ্রির পার্থক্য। 0 ডিগ্রির সাথে 82.5 ডিগ্রির পার্থক্য, 1 ডিগ্রির জন্য 4 মিনিট হয়, তাহলে 82.5-র জন্য কত হবে, 82.5 ইন্টু 4, এটাই হবে। গুণ করলে 4×8 32, 320, 328, আর এতে করতে হবে 330। গুণ করে দেখো 330 হবে। 80-কে করলাম 320 হয়ে গেল, 2-কে করলাম 8 হয়ে গেল, 328 হয়ে গেল, হাফকে 4 দিয়ে করলাম 2 হয়ে গেল, তাহলে 332 হয়ে গেল। বা তুমি অত যদি না করতে পারো স্যার ভেঙে নাও, ছোটো বাচ্চাদের মতো স্যার 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে স্যার 2 2 4, 1 5, 4 32, কত হচ্ছে 2 2 4, 4 1 5, 32 ভাগ 2 ইন্টু 4। এই কী করলাম, হ্যাঁ সরি ওই 2 দিয়ে গুণ তো, হ্যাঁ সরি 16, 165 ভাগ 2 ইন্টু 4। 2 দিয়ে কেটে দাও, 2 330, 330, ঠিক আছে। এবার বলছে 330 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট, 300 ঘন্টা মানে 6 ঘন্টা, 300 মিনিট মানে 6 ঘন্টা, তাহলে 5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট হবে। 300 মিনিট মানে 5 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা হলে, তাহলে আমার হয়ে গেল 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিটের পার্থক্য। তাহলে আমরা অলরেডি কিন্তু ওদের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছি, ঠিক আছে। আচ্ছা, এভাবে যদি এগাতে থাকি, কোনো একটা জায়গা থেকে মাথায় হতে পারে না যে দিনও চেঞ্জ হয়ে যেতে পারে, ওর এক সাইডে আলাদা দিন, এক সাইডে অন্য ডেট, ভাবো তো, হতে তো পারে। 5 ঘন্টা এরকম করতে করতে 24 ঘন্টাও তো আসতে পারবে। একটা সাইডে দিন চেঞ্জ হয়ে গেছে, তারিখ আলাদা হয়ে যায়, ডেট আলাদা হয়ে যায়, আছে এরকমও জায়গা আছে। তুমি ওটার এক সাইডে যাবে আলাদা ডেট, ওটার এইদিকে আসবে আলাদা ডেট, মহা মুশকিল ব্যাপার। এদিকে আসি 16 তারিখ, এদিকে চলে এলাম তো 17 তারিখ আছে। বলছে এবার কোথায় দিয়ে গেছে ওই লাইনটা দেখো। এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে আলাস্কা, স্যার এখানে একটা প্রণালী আছে, বেরিং প্রণালী। ম্যাপ, আচ্ছা বোর্ডেই দেখাবো, দাঁড়াও। বেরিং স্ট্রেট বলছে বেরিং প্রণালী আছে, বলছে এর এখান দিয়ে লাইনটাকে কল্পনা করা হয়েছে। এবার লাইনটা কিন্তু এরকম, মানে স্ট্রেট না, এরকম লাইন। এবার স্যার এরকম করা কি দরকার হলো, বলছে মিডিলে দ্বীপ পড়ে গেছিলো। এবার ভাবো তো কোনো দেশের উপর দিয়ে যদি লাইন চলে যায়, মুশকিল না? ওই দেশের গভর্নমেন্ট বললো 17 তারিখ ছুটি, এদিককার লোকজন বলছে আমাদের এখানে তো 16 তারিখ, আজকে ছুটি তো আমরা নেব না, আমরা কালকে ছুটি নিব, তো মুশকিল হয়ে যাবে কাজ করতে, প্রশাসনিক কাজ করতে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য যেখানে যেখানে দেশ পড়ে গেছে ওখানে ব্যাক করে একটু দূর দিয়ে নিয়ে নিয়েছে লাইনটাকে, ঠিক আছে। বোঝা গেল? ভাবো তো, যেন মালদা ইংলিশ বাজারের উপর দিয়ে গেছে, ওল মালদার লোকজন বলছে আজকে 16 তারিখ, আমরা বলছি 17 তারিখ, বললো 16 তারিখ ছুটি, ওরা বলছে না আমাদের তো 17 তারিখ, আজকে আজকে গল্প নাই, আমাদের ছুটি পার হয়ে গেছে বা কালকে ছুটি হবে, এরকম গল্প। বলছে যাতে প্রশাসনিক অসুবিধা না হয় কার্যক্রমের জন্য, সেই জন্য একটু লাইনটাকে মিডলে বাঁকিয়ে দেওয়া হয়েছে, যেখানে যেখানে পড়েছে ওখানে একটু ওকে ক্রস করে নিয়ে নিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটা এমনি বলার জন্য বললাম, চলো। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? দ্রাঘিমাংশে ছিলাম, ঠিক আছে, দ্রাঘিমাংশে আমরা ছিলাম। এটা বুঝে গেলাম, দ্রাঘিমাংশ দেখে আমরা টাইম জোনকে বের করতে পারি, ঠিক আছে। দ্রাঘিমাংশ কি করে স্যার? 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রিকে কানেক্ট করে। সুমেরুর সাথে কানেক্ট হয়ে আছে কুমেরু, প্রত্যেকটা দ্রাঘিমাংশ কানেক্ট হয়ে আছে, কোথাও কিন্তু ব্যতিক্রম নেই, প্রত্যেকটা কানেক্ট হয়ে আছে। কিন্তু স্যার অক্ষাংশগুলো কিন্তু কানেক্ট নেই, অক্ষাংশগুলো কিন্তু আলাদা আলাদা আছে। বোঝা গেল? বোঝা গেল তো? চলো এবার একটু কয়েকটা এমসিকিউ দেখি এবার।
দেখো কি বলছে, বলছে নিচের কোন বিবৃতিটি একটি গ্লোবের সঠিক বর্ণনা? যে গ্লোব হলো পৃথিবীর একটি ক্ষুদ্রাকৃতির আদল, ঠিক, ভালো কথা। গ্লোব বিভিন্ন আকার ও ধরনের হতে পারে। গ্লোবের দেশ, মহাদেশ, মহাসাগর সঠিক অনুপাতে প্রদর্শিত হয়। এটি স্থির থাকে এবং ঘোরানো যায় না। বলছে স্যার বর্ণনা নয় হবে, বর্ণনা নয়। এটা কোনটা বর্ণনা নয়? দেখো ওপরের তিনটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বলছে এটি স্থির থাকে ও ঘোরানো যায় না। ঘোরানো যায়, প্রথমেই দেখালাম গ্লোবকে ঘোরানো যায়, প্রত্যেকটা গ্লোবকে আমরা ঘোরাতে পারি। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো কোন কাল্পনিক রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে? কে করেছে? উত্তর দক্ষিণ গোলার্ধে স্যার কোনটা? বিষুবরেখা, বা এটাকে বলা হয় স্যার নিরক্ষরেখা। বিষুবরেখাটাকেই নিরক্ষরেখা বলে, ঠিক আছে। এটাই আমাকে উত্তর দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। এই স্যার এইগুলোই তোমাদের টেটের কোশ্চেন, টেটেরই কোশ্চেন, বিভিন্ন রাজ্যের টেটেরই কোশ্চেন। বলছে গ্লোব পৃথিবীর আকৃতিকে কেমন দেখায়? কেমন দেখায় স্যার? গোলাকার দেখায়। একটু আগেই বললাম স্যার গোলাকার, এখানে আবার জিওড বলতে যাও না, গোলাকার দেখায়, ঠিক আছে। বিষুবরেখার সমান্তরাল রেখাগুলোকে কি বলা হয়? অক্ষাংশ। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে সংযুক্ত করে রেখাগুলিকে কি বলা হয়? দ্রাঘিমা রেখা। পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে নিচের কোনটি সঠিক? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ঠিক আছে। তাহলে আর কি দেখে কি করবো? গ্লোব আমাদের কি অধ্যয়ন করতে সাহায্য করে? মহাদেশ ও মহাসাগরের আকৃতি এবং আকার, রাজনৈতিক সীমানা, শুধুমাত্র অক্ষাংশ, ওপরের কোনোটি নয়। স্যার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ স্যার, ঠিক আছে, অপশন এ। গ্লোবে 0 ডিগ্রি দ্রাঘিমাকে কি বলা হয়? দ্রাঘিমাকে কি বলা হয়? প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান স্যার, এটাই মানে হচ্ছে মূল মধ্যরেখা, ঠিক আছে। বিষুবরেখা স্যার দ্রাঘিমা বলেছে, দ্রাঘিমা, দ্রাঘিমা। যদি বলতো 0 ডিগ্রি অক্ষরেখা, অক্ষাংশ, তাহলে হতো বিষুবরেখা। দ্রাঘিমার কথা বলেছে তো, হবে না। প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে তোমার মূল মধ্যরেখা, ঠিক আছে। প্রাইম মেরিডিয়ান কোন দেশের মধ্যে দিয়ে অতিক্রম করে? স্যার দেখো, হ্যাঁ গ্রিনউইচ, লন্ডনের গ্রিনউইচ দেখেছে, অপশন ডি। পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ধারণে নিচের কোনটি সাহায্য করে? কিসে সাহায্য করে? কোন স্থানের অবস্থান নির্ধারণ করার জন্য কোনটা সাহায্য করে স্যার? অক্ষাংশ এবং দ্রাঘিমা। অক্ষাংশ এবং দ্রাঘিমা একত্রে যে নেটওয়ার্ক গঠন করে তা হলো সময় গ্রিড, পৃথিবীর গ্রিড, স্থানাঙ্ক গ্রিড, এর কোনোটি নয়। সময় গ্রিড, একদম ঠিক স্যার, সময় গ্রিড, ঠিক আছে। গ্লোবে মোট কতগুলো দ্রাঘিমাংশ আছে? দ্রাঘিমা রেখা কটা আছে? 360টা, 360টা স্যার। দুইটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব কোথায় কমে যায়? আচ্ছা দেখো তো, হ্যাঁ স্যার দেখো, এটা স্যার, এটা স্যার পৃথিবী গ্লোব, এই দ্রাঘিমা তো, এই দ্রাঘিমা। দেখো সব সময় ওর মিডিলে ম্যাক্সিমাম দূরত্ব থাকে, ঠিক আছে। মিডিলের দূরত্বটা ম্যাক্সিমাম থাকে প্রায় 111.32 কিলোমিটারের আশেপাশে। আর মেরু থেকে 0 হয়ে যায়, আর মেরু থেকে তো মিশে যাচ্ছে, 0 হয়ে যাবে তো। তাহলে সমস্ত দ্রাঘিমাগুলোকে মেরুতে যেহেতু মিলিত হয়, ওদের মধ্যে ডিস্টেন্সটাও কম থাকবে। তাহলে স্যার আমার অ্যান্সার কত হবে? মেরু অঞ্চলে, ঠিক আছে, মেরু অঞ্চলে। গ্লোবকে মোট কতটি গোলার্ধে ভাগ করা হয়েছে? 2টি স্যার। দেখো যদি এখানে স্যার কোশ্চেনটা একটু মানে অন্যরকম আছে। গ্লোবকে যদি ভাগ করা হতো, আমি একটা উত্তর দক্ষিণ এটাতেও ভাগ করতে পারি, পূর্ব পশ্চিম এটাতেও ভাগ করতে পারি। তো এবার কোশ্চেনটা একটু ডিফেক্টেড কোশ্চেন। কোশ্চেনটা যদি এরকম দিত যে বলেন বিষুবরেখা বা নিরক্ষরেখা গ্লোবকে কটা ভাগে ভাগ করেছে, বা মূল মধ্যরেখা কটা ভাগে ভাগ করেছে, তাহলে দুটো করে অ্যান্সার হতো, ঠিক আছে। এবার এই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা ওরা কি অ্যান্সার নেবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। চারটাও নিতে পারে, চারটাও নিতে পারে, যে যেহেতু আমি যদি 4টায় ভাগ ধরে চলি 4টা নিতে পারি, কিন্তু হিসাব মতো দুটোই নেওয়া উচিত। আমি একসাথে তো আর 4টা ভাগ করতে পারবো না। আমি যদি পূর্ব পশ্চিমে ভাগ করি তাও দুটোই হবে, উত্তর দক্ষিণে যা করি তাও দুটোই হবে। তা আমাদের হিসাব মতো দুটোই নেওয়া উচিত।
2 অপশন নাম্বার এ তে থাকলাম। কোন অক্ষাংশকে গ্রেট সার্কেল বলা হয়? গ্রেট সার্কেল বলা হয়, দেখো তো স্যার, সব থেকে গ্রেট সার্কেল মানে সব থেকে বড় সার্কেল কোথায় হবে স্যার? মিডিলেরটাই হবে, নিরক্ষরেখায় হবে সব থেকে বড়। তাহলে স্যার বিষুবরেখা, বিষুবরেখা হচ্ছে গ্রেট সার্কেল। বিষুবরেখা থেকে কর্কটক্রান্তি রেখার কৌণিক দূরত্ব কত স্যার? কত? 23.5 ডিগ্রি। উত্তর দক্ষিণ করে দিও না কিন্তু, উত্তরেরটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তাহলে 23.5 ডিগ্রি উত্তর, অপশন নাম্বার এ। আন্টার্কটিক সার্কেল, আচ্ছা আর একটা কথা বলি স্যার, যেটাকে আমরা সুমেরু বৃত্ত বললাম ওটাকেই আর্কটিক সার্কেল বলা হয়, আর কুমেরুটাকে আন্টার্কটিক সার্কেল বলা হয়। সুমেরুটার নাম আর্কটিক সার্কেল, কুমেরুটার নাম আন্টার্কটিক সার্কেল। নিচেরটা আন্টার্কটিক, ওপরেরটা আর্কটিক, ঠিক আছে? এটাও মনে রাখবে বা লিখে রাখো। সুমেরুটাকে আর্কটিক সার্কেল বলে, ARTIC আর্কটিক সার্কেল, আর নিচেরটা হচ্ছে আন্টার্কটিক সার্কেল। কুমেরুটা হচ্ছে আন্টার্কটিক সার্কেল, 66.5 ডিগ্রিটা। দক্ষিণটা হচ্ছে আন্টার্কটিক আর নর্থটা হচ্ছে আর্কটিক। তাহলে স্যার বলছে আন্টার্কটিক সার্কেল কোন অক্ষাংশে অবস্থিত? 66.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে সঠিক প্রতিরূপ কোনটি? মানচিত্র, স্কেচ, গ্লোব, অ্যাটলাস? স্যার গ্লোব, একদম পুরোপুরি দেখা যায়। তুমি মানচিত্র পুরো দেখতে পাবে না, ফুল দেখতে পাবে না, একটা তো দেখতে পাবে না পুরোপুরি, ঠিক আছে? গ্লোবটা দিয়ে একদম পুরো পৃথিবীটাকে অরিজিনালভাবে দেখা যায়। তাহলে গ্লোব হয়ে গেল অ্যান্সার। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমান্তরালের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করে? পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে স্যার? আগের দিনে পড়ানো হয়েছিল, বলো। হ্যাঁ ঠিক, 1 মিনিট, হ্যাঁ বসো বসো বসো। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 23.5 ডিগ্রি, একদম ঠিক। আগের দিন বলেছিলাম, ভুল করবে না। পৃথিবী এটা হচ্ছে তার অক্ষ, আর এটা হচ্ছে তল। কোণ করে থাকে 23.5 ডিগ্রি, এর সাথে 23.5, এর সাথে 66.5। যদি বলে তলের সাথে কত ডিগ্রি? 66.5। যদি বলে অক্ষের সাথে কত? 23.5 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণ করে থাকে স্যার? 23.5 ডিগ্রি কোণ করে থাকে। নিচের কোনটি মানচিত্র গ্লোবের সম্পর্কে সঠিক? মানচিত্র একটি বড় এলাকা এক নজরে দেখায়, ভালো কথা। গ্লোব পৃথিবীর প্রকৃত আকৃতিকে দেখায়। মানচিত্র গ্লোবের তুলনায় বেশি তথ্য দেয়। ওপরের সব মানচিত্রে গ্লোবের তুলনায় বেশি তথ্য দেখা যায়। আর স্যার দিয়েছে স্যার ওপরের সবগুলোই সত্য, ওপরের সবগুলোই সত্য। দেখো কারণ দেখো, তুমি মানচিত্র একটা বড় এলাকা এক নজরে দেখা যায় অবশ্যই। তুমি যখন মানচিত্র যখন দেখতে যাবে, একটা বিশাল ভাস্ট এরিয়াকে দেখা যাবে একসাথে, ঠিক আছে? প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে দেখতে পাবে, এশিয়ার ম্যাপ আলাদা দেখতে পাবে, তুমি যে কোনো ইন্ডিয়ার ম্যাপ আলাদা পাবে, তা মানচিত্রে অবশ্যই দেখা যায়। গ্লোব পৃথিবীর প্রকৃত আকৃতিকে দেখায়, একদম সঠিক কথাই। গ্লোবেই আমরা পৃথিবীর যে সার্কেলটাকে সেটাকে দেখতে পাবো, মানচিত্রে দেখতে পাবে না, এটাও সঠিক কথা। মানচিত্রে গ্লোবের তুলনায় বেশি তথ্য দেখা যায়, একদম ঠিকই। তুমি মানচিত্রে আমি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা, তুমি একটা গ্লোবের মধ্যে কত কিছুকে দেখানোর চেষ্টা করবে, কিন্তু মানচিত্রে তুমি আলাদা এশিয়ার ম্যাপ নিলে, ইন্ডিয়ার ম্যাপ আলাদা নিলে, ওর মধ্যে আবার পশ্চিমবঙ্গের ম্যাপ আলাদা নিলে, প্রত্যেকটাকে সেপারেটভাবে দেখানো যাবে। গ্লোবে দেখানো সম্ভব না সব কিছুকে। তাহলে উপরে সবগুলোই সঠিক আছে, ঠিক আছে? এই ছিল এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? যতগুলো আমাদের টেট হয়েছে বিভিন্ন রাজ্যে, ইউপি থেকে শুরু করে, প্রত্যেকটার এই চ্যাপ্টারের এইগুলোই কোশ্চেন এসছে। দেখতে হচ্ছে একদম পাতি কোশ্চেন, না পারার কিচ্ছু নেই, ঠিক আছে? কয়টা হয়? আচ্ছা 1 মিনিট, 1 মিনিট। ওই আগের দিনের কোশ্চেনটা বাকি ছিল, ঠিক আছে? আগের দিনের আগের ক্লাসটার কোশ্চেন বাকি ছিল। এই দেখো তো, সৌরভ ম্যাডাম চলে এসে কি, দেখো চলে এসেছে। থাক তাহলে, আর পরের দিন আগের দিনেরটা করে তারপরে শুরু করবো। তাহলে স্যার গ্লোব আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, গ্লোবের চ্যাপ্টার এখানেই কমপ্লিট হয়ে গেল।